সালাম আলাইকুম। জুলাই ৩৬-এ হাসিনা পতনের মুহূর্তে আপনার অনুভূতি কেমন ছিল? আর ওই দিনের কোনো অভিজ্ঞতা অথবা কোনো স্মৃতি থাকলে আমাদের শেয়ার করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে অনুভূতিটা তো বলে শেষ করা যাবে না। প্রথম তো বিশ্বাসই হচ্ছিল না যে 15 বছরের একটা ফ্যাসিবাদী সরকার, রাষ্ট্রযন্ত্র তার পুরো নিয়ন্ত্রণে, সেই মহাক্ষমতাশালী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এভাবে পালিয়ে যাবেন। প্রথম বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়েছে। আমরা আসলেই জানলাম যে তিনি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানে তিনি নিজে ভয় পেয়েছেন, তিনি সেখানে পালিয়ে গেছেন। সেদিন যে আসলে ঢাকা মহানগরীর যে চিত্রটা আমরা দেখেছি, আমরা 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখি নাই, আমরা পরে জেনেছি। এবং বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম কোনো একটা সরকারের পলায়নের ঘটনা, এবং যার পলায়নের মধ্যে দিয়ে ঢাকা শহরের বলা যায় সকল মানুষ তার রাস্তায় নেমেছে। ছাত্ররা নেমেছে, পুরুষ বলুন, বৃদ্ধ বলুন, নারী বলুন, শিশু বলুন, সবাই সেখানে নেমেছে। এবং মানুষের মধ্যে একটা ঈদের উৎসব মতো সেখানে কাজ করেছে। আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ সত্যিকার যে মুক্ত বাতাসে তারা যে নিঃশ্বাস নেওয়ার যে সুযোগ তারা সেদিন নিয়েছিল, এবং তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই ফ্যাসিবাদের নেত্রী তিনি যেখানে ছিলেন গণভবন। আপনারা জানেন যে গণভবনে মানুষ ঢুকে গিয়েছিল, মানুষের আক্রোশের মাত্রাটা এত বেশি ছিল। মানুষ সেখানে তিনি কোথায় থাকতেন, কি করতে না করতেন, মানুষ সেখানে গিয়ে সব তারা দেখার চেষ্টা করেন। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে তার জন্য যে মানুষ দুপুরে খাওয়া দাওয়া করবেন, সব রান্না বান্না থরে থরে সাজানো ছিল, তিনি কিন্তু খাওয়ার সুযোগটাও পান না। জনগণ সেখানে গিয়েছে, এবং একটা দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ইট মানুষ খুলে নিয়ে আসে, এটা ইতিহাসে কিন্তু খুব কম ঘটনা। আমাদের সংসদ ভবন মানুষ সেখানে দখলে নিয়েছে। বলা যায় বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে তারা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, এবং ফ্যাসিবাদের যে একটা ন্যাচারাল পানিশমেন্টের কথা আমরা বলি, সেই পানিশমেন্টটা তারা আসলে পেয়েছে। এটা খুবই বাংলাদেশের জন্য মনে করি যারা এই ধরনের রাজনীতি করেন বড় একটা লেসন। আর যারাই একবার জনরোষে পড়েন তাদের রাজনীতি কখনো আসলে আর ফিরে আসার সুযোগ থাকে না। আমরা বলি ৩৬শে জুলাই ২০২৪ বাংলাদেশের ছাত্র, শ্রমিক, জনতা সবারই একটি বিপ্লব, 18 কোটি মানুষের বিপ্লব। সেই বিপ্লবকে আমরা ধারণ করি, আমরা আশা করি এই বিপ্লবের চেতনা বহুদিন থাকবে। এবং যদি বাংলাদেশে কেউ আর নতুন করে ফ্যাসিবাদ হওয়ার চিন্তা করে, এই বিপ্লবের চেতনা তাদের সেই উদ্দেশ্যকে, তাদের সেই যে মানসিকতা, সেটাকে আশা করি ব্যর্থ করে দিবে। এটি আমাদের চিন্তা, এবং আমি আশা করি বাংলাদেশের মানুষ অনেকটাই মুক্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। এবং সেই দিনটা শুধু এখন না, যুগের পর যুগ ৩৬শে জুলাই মানুষ স্মরণ করবে। এবং কি করে একটা দেশের প্রধানমন্ত্রী তার দলবল সব পালিয়ে যায়, এটা ইতিহাসের আমাদের সংজ্ঞা করে লেখা থাকবে। দেখুন, ওই দিন সকাল থেকে, আমরা তো আগের দিন থেকে মাঠে ছিলাম, ওই দিন বারবার আমার চেষ্টা করেছি, বেরোতে পারিনি। আমার বাসা আফতাবনগরের চতুর্দিকে, সেখানে কর্ডন করা ছিল, বহুবার দাওয়া খেয়ে বাসা চলে গেছে। খুব হতাশ আসছে, কি করব আসলে। হঠাৎ করে শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দেবেন। তখন আমরা বুঝলাম যে কোন দৃশ্যপট সেখানে পরিবর্তন হয়েছে। সাথে সাথে সব আমরা বের হয়ে আসলাম, এবং সেদিন পুরো ঢাকা শহর আমরা পায়ে হেঁটেছি। আসলে কত কিলোমিটার হেঁটেছি কিন্তু আমরা বলা যাবে না। আর মানুষের সাথে আমরা সেই আনন্দটা ভাগাভাগি করেছি, এবং মানুষের যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি, উচ্ছ্বাসের বড় বিষয় আমাদের জন্য ছিল। এবং সেদিন বলা যায় আমরা কোথায় শক্তি পেলাম, দুপুরে না খাওয়ার কোনো সুযোগ ছিল না। বলা যায় রাত 10টা 11টা আমরা তখন গিয়ে সেখানে কিছুটা স্বস্তি জানা আসলে আমরা এখন বাংলাদেশে আছি, এবং একটা আগামীর বাংলাদেশের সুন্দর হবে সেই অনুভূতির মধ্যে দিয়ে সেদিনটা আমাদের সমাপ্ত হয়েছে। স্মৃতি বলতে সেটা অবশ্যই একটা ভালো লাগার একটা মুহূর্ত ছিল। আমার এখনো মনে পড়ে ওই দিন 5ই আগস্ট ৩৬ জুলাই, যেটা আমি সেদিন জোহরের নামাজ পড়ে ফিরতেছিলাম। তো এমন সময় পথিমধ্যে মানে চিৎকার চেঁচামেচি শুনতেছিলাম। এর আগে আমাদের এক ভাই আমাদের ফোন দিয়ে জানাইছে যে এমন ঘটনা ঘটতে পারে। তো আমি এটা স্বাভাবিকভাবে, এত দীর্ঘ স্বৈরাচারী একটা অবকাঠামো 17 বছরের,
এটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না বিষয়টা। কিন্তু নামাজ পড়ে আসার পরে দেখি যে একটা চিৎকার চেঁচামেচি চারদিকে একটা শুরু হয়ে গেছে। তো তখন যখন ফোনটা অন করলাম, হঠাৎ করে এর আগে হয়তো বা আপনি জেনে থাকবেন কিনা যে ইন্টারনেট শাটডাউন ছিল, টোটালি শাটডাউন ছিল। তো হুট করে দেখি আমার ফোনে ফুল ইন্টারনেট চলে আসছে। তাই আমি তখন ভাবছি যে হুট করে এখন তো নেট দেওয়ার কথা না, তার মানে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। এর আগে আপনি জেনে থাকবেন যে এর আগে এই বারবার শিরোনাম আসতেছিল যে এই সেনাপ্রধান ভাষণ দিবে, সেনাপ্রধান বক্তব্য দিবে। কাজে আমাদের প্রত্যেকের একটা উৎকণ্ঠা কাজ করতেছিল, সেনাপ্রধান কি বলে সেই বক্তব্যের দিকে একটা আমাদের সুদৃষ্টি ছিল। তো এই মুহূর্তে যেহেতু দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদী অপকাঠামো, এরপরে জুলাইয়ের ওই মাসটাতে যে একটা ফ্যাসিজমের যে একটা স্টিম রোলার আমাদের উপর চলছিল, আমরা যেহেতু সরাসরি আমরা আন্দোলনের মধ্যে ছিলাম, আমরা প্রতিদিন প্রায় নিয়মিত লুকিয়ে বা বিভিন্নভাবে আমরা আন্দোলনগুলোতে অ্যাটেন্ড করতেছিলাম। তো আমি বিশেষ করে আমি গাজীপুরে আন্দোলন, ওই সময়টা গাজীপুরে ছিলাম, গাজীপুরে শিববাড়ি ওইদিকে আন্দোলন করা হয়েছে। তো ওই সময়টায় খুবই আতঙ্কগ্রস্ত ছিলাম যে কখন কি হয়। এই ধরনের প্রতিদিন মূলত মৃত্যুর একটা আকাঙ্ক্ষা নিয়েই যাচ্ছিলাম, যে আমাদের শহীদী একটা তামান্না আমাদের তখন কাজ করতেছিল যে যে কোনো ঘটনা ঘটতে পারে। আমরা সেই প্রস্তুতি নিয়েই তখন ওই সময়টা আমরা বের হতাম। কাজে যখন আমরা এই সংবাদটা যখন শুনতে পাই, কাজে আমাদের শরীরটা তখন পশমগুলো দাঁড়িয়ে গেছিল যে আমাদের এরকম একটা সুসংবাদ, এটা আমাদের আলোড়িত করেছিল খুবই। তারপরে আর কি, তারপরে আমাদের যে আনন্দ মিছিল হয়েছিল আমাদের পুরো গাজীপুর ব্যাপী, পুরো দেশে, গাজীপুর ব্যাপী না, ঘন ঘন হেলিকপ্টার শোডাউন চলছিল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে, আর্মিরা শোডাউন দিচ্ছিল। তারপরে আমরা বিজয় মিছিল করি। সব মিলিয়ে ওই আনন্দটা আসলে একটা মানে ঈদের থেকেও একটা বেশি কিছু জন ছিল, যে মানে একটা আমরা বুঝতেছিলাম যে ইতিহাস যে আমাদেরকে স্পর্শ করতেছে সেটা আমরা খুব কাছ থেকে উপলব্ধি করছিলাম। কারণ নব্বই অভ্যুত্থানের কথা বলেছি, কিন্তু শুনেছি, কিন্তু এগুলো আমরা সচক্ষে দেখার সুযোগ হয় না, আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেখছে। কিন্তু এই প্রজন্মের যে একটা বড় একটা বিপ্লব ঘটতে যাচ্ছে, সেই বিপ্লবটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছিলাম। কিন্তু সেটা যে সফল হবে কিনা সেটা নিয়ে আমাদের একটা মারাত্মক একটা উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ রহমতে দেখা যায় সেই উৎকণ্ঠার জায়গাটা একদম পুরোপুরি ভাবে মানে আমাদের নাগালে চলে আসে, যখন উৎকণ্ঠাটা আমাদের চলে যায়, যখন আমরা সেই সংবাদটা পাই। সব মিলিয়ে আমাদের জন্য সেটা খুবই ভালো একটা সুসংবাদ ছিল। এখন তো আমরা হাসতে হাসতে কথা বলি, তখন আমাদের মুখে হাসি ছিল না। আমি শুধু জুলাই না, জুন মাসে যখন এরা আন্দোলন শুরু করে, এই যে আদালত যখন রায় দিল, রায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করলো, আমি সেই সময় মাঠে, আমার একটা ছোটকাল থেকে অভ্যাস, এরকম স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখলাম ওখানে স্বতঃস্ফূর্তভাবে চলে যেতাম। সেই থেকে জুন থেকে আমার পদচারণে আন্দোলনের সাথে। পরে জুলাই মাসে যখন শুরু হলো, প্রথম দিক থেকে প্রতিদিন আন্দোলনে যেতাম। আমি খুঁজতাম কখন কোন দিন বসবে, সেটা শাহবাগ হোক, প্রেস ক্লাবের সামনে হোক, জিরো পয়েন্টে হোক, বাংলা মোটর হোক। তারপরে যখন এই পল্টনে আমি বিভিন্ন জায়গায় দৌড়িয়ে গিয়ে বলতাম, ভাই আমি কবিতা পড়তে পারি, প্রতিবাদী কবিতা পড়তে পারতে আসেন, হ্যাঁ কবিতা পড়েন। আমি জুলাইয়ের প্রথম দিক থেকে কবিতা পড়তাম। অনেকেই নেমেছেন আবু সাইদ শহীদ হওয়ার পরে, অনেকেই মাঠে নেমেছেন, কিন্তু আমরা ছিলাম প্রথম দিকে, আবু সাইদ শহীদ আগে থেকে, যে বাংলা ব্লকেট, তারপরে ফার্ম গেট, এরপরে আবু সাইদ হত্যাকাণ্ডের পর, আবু সাইদ শহীদ হওয়ার পরে যখন সারা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, তখন তো আমরা সকাল সন্ধ্যা প্রতিদিন থাকতাম। আমাদের সাথে ছিল কিছু মানুষ, পরিচিত মানুষ, কবি, সাহিত্যিক, শিল্পী, যেমন এই মুহূর্তে কথা না বললেই নয়, কবি আফসার নিজাম, কবি তাসনিম মাহমুদ, সাংস্কৃতিক সংগঠক মাহবুব মুকুল, এই আরো অনেকে আছে, শরীফ বাইজিদ মাহমুদ, এদের নাম বলতে হয়। এরা আমাদের সাথে প্রতিনিয়ত থাকতেন। আমরা একজন আরেকজনকে বলতাম যে আসেন আজকে অমুক জায়গায় আন্দোলন হবে। এই আন্দোলন করে করে যখন আস্তে আস্তে জুলাই শেষের দিকে আসতেছিল, আপনারা জানেন 17, 18 জুলাই, 19 জুলাই বাড্ডা, রামপুরা, তারপরে এই এলাকায় যখন মেসাকার হয়, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় মেসাকার, আমরা বাড্ডা পর্যন্ত চলে গিয়েছি। আমার সামনে, আমরা ওইখানে যখন ছিলাম, রিক্সাওয়ালা হাফিজুল শিকদার, শহীদ হাফিজুল যখন শহীদ হয়, আমরা ওখানে, সে রিক্সাওয়ালার অপরাধ ছিল, কেউ আহত হলে রিক্সায় করে করে তাকে হাসপাতালে নিয়ে যেত হাফিজুল শিকদার। সেই অপরাধে পুলিশ তাকে গুলি করে, কাছ থেকে গুলি করে হত্যা করে তাকে। আমরা, আমাদের দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, আমরা ওই দিন ওইখানে ছিলাম। এরপর যখন দিন ঘনিয়ে আসছিল, তখন আরো তো আন্দোলন আরো দানা বেঁধে উঠতেছিল। যখন সমন্বয়কদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, নাহিদকে অত্যাচার নিপীড়ন করে সেই পূর্বাচলে ফেলে দিয়ে আসা হলো, এরপরে নাহিদ ফিরে আসলো, এরপরে হাসপাতাল থেকে নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তারপরে তুষার, এদেরকে যখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো, তখন আমরা আরো ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম, আসলে কি হচ্ছে। সবার মুখের মানে মনে একটা টেনশন, একটা ধারণা আসলে কি হচ্ছে।
এটা কোনো আম, ই তথ্য পাওয়া যাচ্ছে না যে আসল সরকার কি করতেছে। আবার দিনে মানুষ মেরে রাত্রে শেখ হাসিনা বলতেছে যে সবার জন্য দরজা খোলা, যে আমার যে আলোচনার পথ খোলা। আবার মানুষ হত্যা করে পুলিশ দিয়ে আবার নিজে আবার কান্নাকাটি করতেছে লাশের সামনে গিয়ে। এই যে অভিনয়, এই অভিনয় দেখে মানুষ একদিকে বিক্ষোভে ফেটে পড়তো, আবার যখন বলল যে রাজাকারের নাতিপুতি সবাই আন্দোলন করে সবাই রাজাকার, তখন নতুন স্লোগান তৈরি হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েমরা এই মহিউদ্দিনরা যখন এই আন্দোলন নিয়ে মাঠে নামলো, পরে দেখলাম যে এক টকবগে যুবক শহীদ ওসমান হাদির সাথে আমার পরিচয় ছিল না, আগে চিনতাম না, এই ইনকলাব জিন্দাবাদ বলে মাঠে নামলো এই আন্দোলনের সাথে। দেখলাম এ আবার কে, মুখে দাড়ি, খাটো মানুষ, টকবগে সব তুমুল প্রচন্ড বিতর্কের কথা বলে এবং সব কথাগুলো সত্যের কথা বলে। সেই 47 থেকে শুরু করে 71 সাল পর্যন্ত যত কথা বলে সব সত্য কথা বলে। কিন্তু যতদিন সামনে এগোচ্ছে ততদিন আমাদের মধ্যে টেনশন, মানে আমাদের মধ্যে হতাশা। তো 36শে জুলাই যেদিন, ওই দিন আমি বাসায় অবস্থান করছিলাম। তখন ওই সময়টা অফিস চলতেছে, কিছুদিন অফিস চলতেছিল, কিন্তু ওই দিন বন্ধ ছিল এবং কি এরকম অবস্থা ছিল যে অফিসে যাওয়ার মতো অবস্থা ছিল না। তো আমি বাসায় থেকে বিভিন্ন নিউজ দেখতেছিলাম মোবাইলে। তারপরে ওই সময়টা আমি আমার বাচ্চা অসুস্থ থাকার কারণে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। পরবর্তীতে যখন জানতে পারলাম হাসিনা পতন হয়ে গেছে, মানে খুবই অবাক হয়ে গেছে এবং এইটা চেয়েছিলাম যে অনেকদিন পর এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, কারণ তার মাধ্যমে অনেক আয়নাঘর তৈরি হয়েছে, মানুষ গুম খুন হয়েছে, মানে খুবই বিভৎস অবস্থা। সেটা মানে সেই দিনের কথা আসলে মনে পড়লে শরীর শিউরে ওঠে। আমি ওই সময়ে যখন আমি শুনলাম, তৎক্ষণাৎ আমি বাসার বাইরে বের হয়ে গেলাম। তখন আমি কাজীপাড়া অবস্থান করি। তারপরে এখানে মেন রোডে চলে আসলাম, মেট্রো রেলে। সেখানে আমি এসে দেখলাম যে সবাই গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্মৃতি হিসেবে নিয়ে আসছে, অনেকে গাছ, অনেকে বিভিন্ন জিনিসপত্র। পরবর্তীতে দেখা গেছে সেই জিনিসগুলো জমা দেওয়া হয়েছে এবং খুবই বিবশ অবস্থা ছিল সেই দিনগুলো, এবং লাখো লাখো মানুষ ওই দিন রাস্তায় নেমে আসছিল। খুবই মর্মান্তিক অবস্থা। 5ই আগস্ট আগামীকাল জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিবসে আমি যখন জুলাই আগস্টকে স্মরণ করি, 36 জুলাইকে স্মরণ করি, আমি বিস্মিত হই, অভিভূত হই কিভাবে 24 সালের এই পরিবর্তনটা এসেছিল। শেখ হাসিনা যে দেশ ছেড়ে পলাবে যে ঘোষণা করেছিল, আমাকে সরানোর শক্তি কার আছে, এই অহংকারে পালাবে, সত্যি এটা আশ্চর্য হওয়ার মতো বিষয় ছিল। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের তরুণরা, আমার দেশের নাগরিকরা, সর্বশ্রেণীর মানুষ। দিস ইজ ভেরি ইউনিক রেভুলেশন ছিল। সেদিন রাস্তায় আমরা ছিলাম, বিজয়ের মুহূর্ত যখন বঙ্গভবনে যাচ্ছিলাম, সেনা ভবনে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল বাংলাদেশ আবার নতুন জন্ম নিয়েছে। সত্যিই জন্ম নিয়েছে, সেটা হলো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাস্তবায়নের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ হোক, নতুন বাংলাদেশ হোক, আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। এটি হচ্ছে হাজারো তরুণ ছাত্র জনতা, এদেশের মানুষ চেয়েছিল, মুক্তি চেয়েছিল, এবং মুক্তির নেশায় মানুষ দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসছিল। আমিও তাদের মতো একজন, গণভবন পর্যন্ত গেছিলাম এবং আমার সেদিনের অনুভূতি এই ছিল, যদি তাকে সামনে পেতাম হয়তো 10 জন যেভাবে এগিয়ে যেত, আমিও তাকে একটা আঘাত করার চেষ্টা করতাম, যে এই দুষ্টের কারণে গোটা দেশ নির্যাতিত নিষ্পেষিত ছিল। এবং সত্যিকারের অর্থে একজন ডাইনির বিদায় হলো, বাংলাদেশ মুক্তি পেয়েছে এবং আমরা চাই তার বিচার হোক। সে আশার যে আস্ফালন দেখাচ্ছে আসুক, তার আশা মাত্রে তার ফাঁসি কার্যকর হোক, এটা আমাদের প্রত্যাশা। আসলে যে আসার কথা শোনা হচ্ছে যে ডিসেম্বরে আসতে চাচ্ছে, আসলে কি আদৌ সম্ভব? এটা আদৌ সে আসবে না এই বলে সে তার নেতা কর্মীদেরকে, যে ছাত্রীরা যারা আছে এদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এটা হচ্ছে এটাই, সে কখনোই দেশে আসবে না, সে সবাইকে রেখে চলে গেছে, যারা আছে এদেরকে আবার উজ্জীবিত করার চেষ্টা করছে।